আমার নাম হাশেম। আমি একজন মাদ্রাসার শিক্ষক। বর্তমানে একটি মাদ্রাসায় শিক্ষকতা করি। আমার জীবনে একটা পরী ছিল, যে কিনা আমার জীবনকে শুধরেছে। শুধু পরী নয়, বরঞ্চ সেই জিনটাও আমার জীবনকে শুধরেছে। আমি জানতাম না আমার জীবনে এরকম কোনো ঘটনা কখনো ঘটবে। আমি একজন এতিম। ছোটবেলা থেকেই নানির কাছে মানুষ হয়েছি। মামাতো ভাই বোনদের কাছে এবং মামা মামির কাছে অনেক বকা শুনেছি। এমনকি তারা আমাকে বাড়ি থেকে বেরও করে দিয়েছিল, কারণ আমি এতিম ছিলাম। নানি আমাকে রাখতেন, আমার নানা ছিল না। নানি খুব কষ্ট করে সে যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত আমাকে সুরক্ষায় রেখেছিল। কিন্তু একটা বয়সের পরে, যখন আমার মাদ্রাসার খরচটা পর্যন্ত আমার মামারা দিতে পারতেন না, পাশাপাশি আমাকে দিয়ে গাধার মতো খাটাতেন, তখন তেনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তখন আমার বয়স 15-16 বছর, এবং সেই সময় আমার সাথে পরিচয় হয়েছিল সেই জিন মেয়েটির। আমি জানতাম না সে একটা জিন মেয়ে ছিল। সে আমাকে মাদ্রাসার কাজে এবং পড়াশোনার ক্ষেত্রে অনেকটা হেল্প করেছিল। আমি যখন হাফেজ হয়ে মাদ্রাসা থেকে বের হই, তখন সে তার পরিচয় আমার কাছে বলেছিল এবং বলেছিল সে কোনো মানুষ নয়, সে যেন আমাকে ক্ষমা করে দেয়, মানে আমি যেন তাকে ক্ষমা করে দেয়, এরকম একটা কথাই সে আমাকে বলেছিল। এবং সে জানিয়েছিল তার আসল পরিচয়। সেদিনকে আমি একটু অবাক হইনি, কারণ মানুষরা যদি খারাপ হয় সেই ক্ষেত্রে জিনেরা সেদিক থেকে অনেক গুণ এগিয়ে আছে, 1000 গুণ এগিয়ে। তখন আমার কেউ ছিল না, আমি অসহায় ছিলাম। এবং রূপালী, যে কিনা আমার জীবনকে আজকে এই মোড়ে এনে দাঁড় করিয়েছে। আজকে রূপালী আমার জীবনের অনেক বড় একটা অংশ, এবং আমি রূপালীকে ছাড়া আর কাউকে পরিচয় দিই না, কারণ সেই একমাত্র আমার আপনজন। আমার চাচারা, মামারা, খালারা এখন হয়তো আমাকে অনেকভাবেই তাদের কাছে ডাকার চেষ্টা করেন, কারণ আমি একটা সম্মানিত পজিশনে আছি। আমি একজন বড় আলেম না হতে পারলেও অন্তত পক্ষে আমার এই অঞ্চলে অনেক বেশি সম্মান আছে। নানান জায়গায় আমি মাহফিল করে বেড়াই। এইসব জিনিস যখন তারা দেখে, তখন আমার সঙ্গে মেলামেশার চেষ্টা করে। তবে বিষয়টা হচ্ছে, এখন আমি কারোর সঙ্গে এরকমভাবে মিশি না, হিংসা থেকে নয়, বরঞ্চ আমি আমার অতীতের কথা ভুলে যাইনি। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আপনারা আমাদের আজকের গল্প শুনবেন এক মাদ্রাসার হুজুর, এবং তিনি বর্তমানে বক্তা এবং বিভিন্ন জায়গায় তিনি বেশ ভালোভাবে ওয়াজ মাহফিল করে বেড়ান। তার জীবনের ঘটনা, সে তার স্টুডেন্ট লাইফে, মানে যখন সে মাদ্রাসায় পড়তো তখন থেকেই অনেক সাফার করে বড় হয়েছে, এমনকি অনেক কষ্ট করে বড় হয়েছে। তার পরিবার থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই রাতে যখন সে দুঃখ পেয়ে এক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে, তখন তার সঙ্গে পরিচয় হয় এক জিনের, এবং সেই জিনটি তাকে সেদিনকে সাহায্য করেছিল। সেই সময় সে জানতো না ওইটা একটা জিন ছিল। আজকে আমরা জানবো তার জীবনের ঘটনা। সেহেতু এই ঘটনাটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ঘটনাটি বেশ ইন্টারেস্টিং, এবং সেই সঙ্গে এরকম অদ্ভুত ঘটনা আজ পর্যন্ত খুব কমই আমাদের চ্যানেলে প্রকাশ করা হয়েছে। তাহলে চলুন, আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের পাঠানো ঘটনায়। আমার বয়স যখন 7 বছর, তখন আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমার আম্মা খুব বেশি দিন আমার বাবার বাড়িতে টিকতে পারেনি, কারণ আমার দাদি তাকে দেখতে পারতো না। বিয়ের পর থেকেই আব্বা আমার আম্মাকে পছন্দ করে বিয়ে করেছিল পরিবারের বিরুদ্ধে। ওই পরিবারে আম্মাকে কম কষ্ট করতে হয়নি। আব্বা যখন মারা গেল, তখন আম্মাকে মাত্র 6 মাসের মধ্যে ওই বাড়ি ছেড়ে দিতে হয়েছিল, কারণ আমার দাদি খুব একটা ভালো মানুষ ছিলেন না। তিনি তার অন্য ছেলেদেরকে বেশ ভালোবাসতেন, তবে ওই যে আমার আম্মাকে সে সহ্য করতে পারতেন না। তারপর আমি সেখান থেকে আমার আম্মার সঙ্গে আমার নানু বাড়িতে চলে আসি। আমার নানি বাড়ি আমাদের বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূরে ছিল। শুরুতে নানি আমাদেরকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল, মামারা এবং সকলেও খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল। তবে দিন যত যেতে লাগলো, সকলে খোঁটা দিতে লাগলো যে সংসার করতে পারে না, স্বামীকে খেয়েছে, এখন এখানে এসে জুটেছে। এগুলো হয়তো আমি তেমন বুঝতাম না তখন, কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে যখন বুঝতে শিখলাম, ততদিনে আমার বয়স 10-11 বছর হয়ে গিয়েছে। আমার নানি আমাকে আমাদের ওইখানকার একটি হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিলেন। হাফেজিয়া মাদ্রাসায় আমার পড়ার বেশ শখ ছিল। আমার আব্বা চেয়েছিল আমি হাফেজ হব, আমার আম্মাও ঠিক তাই চেতেন। এই কারণে তিনি আমাকে বললেন যে তোর হাফেজ হতে হবে, আমি যদি নাও থাকি তাও তুই মানুষের মতো মানুষ হবি, কখনো বেপথে যাবি না। আমার আম্মার সেই কথা এখন পর্যন্ত আমার কানে বাজে। আম্মা আমাকে সে কথা বলে গিয়েছিলেন।
তারপর আম্মাও মারা গেলেন। আম্মা যেদিনকে মারা গিয়েছিল সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি জানি না কিসের জন্য, তবে আম্মাকে আমি সবসময় মিস করি। আমার মনে হয় যে আমার মা এখনও আমার আশেপাশে আছে এবং আমাকে দোয়া করেন। আমার আম্মা যখন মারা গেল তার কয়েক মাস পর থেকেই আমার মামা এবং মামিরা সকলে আরও বেশি অত্যাচার বাড়িয়ে দিতে লাগলেন। আগে তো আম্মা প্রতিবাদ করত, তবে এখন প্রতিবাদ করার মতো শুধুমাত্র আমার নানি ছিল। নানি কিছু বললে আমার মামিরা শুনতো না, বরঞ্চ নানির উপরেই তারা ঝগড়া করত। কিছু বছর যাওয়ার পর আমার মামারাও ঠিক একই রকম হয়ে গেলেন। আমার নানিকে হুমকি ধামকি দিতেন, ধমক টমক দিতেন। নানা অনেক বছর আগে মারা গিয়েছেন। নানা আমাকে নাকি আমার আম্মুকে অনেক বেশি আদর করত, এটা বলেছে আমার আমার নানি আমাকে বলেছিল আর কি। তারপর আর কি দেখতে দেখতে বছর গড়াতে লাগলো। আমার বয়স যখন 17 বছর, ওই সময় আমার নানিও মারা গেলেন। নানি মারা যাওয়ার পর আমি আরও বেশি কষ্ট পেয়েছিলাম। একে একে সকলে মারা যাচ্ছিলেন, আমার জীবন থেকে সরে যাচ্ছিল। ততদিনে আমার মাদ্রাসার বেশ খানিকটা পড়া এগিয়েছে। আমি হাফেজ আরও আগে হয়ে যেতাম যদি বাড়ি থেকে বাধাপ্রাপ্ত না হতাম। মাদ্রাসায় আমার ওইখানে ঠিকানা ছিল, কিন্তু মাদ্রাসা থেকে আমার ম্যাক্সিমাম দিন চলে আসতে হতো। মামিরা আমাকে দিয়ে নানান কাজবাজ করাতেন, আর ওই জন্যই আমাকে মাদ্রাসা থেকে চলে আসতে হতো। হুজুরকে অনেক কৈফিয়ত দিয়েছি এইসব বিষয়ে, তবে হুজুর তিনি বলতেন যে পড়াশোনা এরকম করে হবে না। পড়াশোনা আমার থমকেই ছিল এক পর্যায়ে। যাই হোক, একদিন বিকেলবেলার কথা, আমার মামি আমাকে বলেছে যে গরুকে ঘাস দিতে আর হচ্ছে গরুটা গোয়াল ঘরে তুলতে। তো সেদিন আমি খেলায় মগ্ন ছিলাম, গরুকে ঘাসও দিই নাই। আর বিকেলের আগে গরুকে আমি জাস্ট ছেড়ে দিছি ওই ইসে থেকে আর কি, গোয়াল ঘরে তোলার জন্য। কারণ গোয়াল ঘরে তুললে গরু একা একাই ঘরের মধ্যে চলে যায় আর কি। তো ওই কথা চিন্তা করে আমি খেলার ধান্দায় থেকে আমি ওই অবস্থায় আর ওরকমটা করিনি। সেদিন ছিল হচ্ছে শুক্রবার। শুক্রবারের দিনটা আবার আমার ছুটি থাকতো, আমি সারাদিন বাড়িতে থাকতাম। মামা আমাকে আসতে বলতো, কারণ বাড়ির সমস্ত কাজবাজ, বাজার সদাই, এটা ওটা সব মামা আমাকে দিয়েই করাতো। আমি এগুলো করতাম, কিছু করার ছিল না। আমি গরুটা ছেড়ে দিছি। গরুটা গোয়ালে না গিয়ে সোজা কোন দিকে গেছে আমি জানি না। তো মামা যখন সন্ধ্যার পরে গরু দেখতে গেছে যে ঠিকঠাক মতো আছে কিনা, সমস্ত কিছু গোয়াল ঘরে তালা দিবে, তো ওই অবস্থায় যখন আমাকে দেখে, একটা গরু নাই যখন দেখে, তো ওইটা দেখার পর আমাকে এসে বলে যে কিরে তুই গরু এখানে বাঁধিস নাই। তো আমি আবার মিথ্যা কথা কম বলতাম, আমি বলতাম মামা আমি তো গরুটা দড়ি ছেড়ে দিছিলাম, আমি দেখলাম গোয়াল ঘরের দিকেই আসলো। তার মানে মামা বুঝতে পারছে যে গরুটা আমি হারাই ফেলছি, বা যেভাবেই হোক আমি গাফিলতি করছি, এই গাফিলতির কারণে গরুটা হারাইছে। তো মামা আমাকে তখন বকাঝকা করলো এবং মারতে আসবে এরকম একটা অবস্থা, বললো ওইরকম অপয়া হ্যান ত্যান এতিম মেতিম এসব কথা বলে এক প্রকার আমার প্রতি সে ক্ষুব্ধ অনেক। তো যাই হোক, ওই অবস্থায় তখন আমি মন খারাপ করে বসে রয়েছি। মা আমি তো গালাগালি করতেছেই, মামারা সকলে গরুটা খুঁজতে গেছে। তো ওই রাতে আর গরু পায় নাই, না পেয়ে 9টার দিকে ওরা চলে আসছে, আশেপাশে খোঁজাখুঁজি করছে অনেক। গরু হারাই গেলে কি আর সেটা পাওয়া যায়? কেউ নিয়ে হয়তো বিক্রি করে দিয়েছে, এরকম একটা অবস্থা। তো ওই মুহূর্তে মামা আমার কাছে আসলো। এমনিতে তো তিনি আমাদের অত্যাচার করতেন, আমাকে দেখতে পারতেন না, মাদ্রাসার খরচ দিতে চাইতেন না, কিন্তু তাও দিতে হতো। কেন দিত জানি না, হয়তো কোনো ধরা ছিল কিংবা আমাকে দিয়ে কাজ করাতে এই জন্য দিত। তো ওই মুহূর্তে রাত্রেবেলা আমার মামা এসে আমাকে বললো কি যে তুই এখান থেকে এখনই বের হয়ে যা, তোর এখানে আমি আর দেখতে চাই না, তোর মাদ্রাসার খরচ আমি দিব না, তোকে কোনো কিছু করতে হবে না, তুই যা। তো আমি তখন বললাম মামা আমি এত রাতে কই যাবো? বললো তুই তোর বাপের এলাকায় যা, তোর বাপের ঘর আছে না, সেখানে যা, তুই এখানে কেন পড়ে আছিস, অপয়া এতিম হ্যানত্যান নানান কথা বললো। এবং সত্যি সত্যি মামি আমাকে তখন ঘাড় ধাক্কা দিয়ে উঠানোর উপর ধাক্কা মেরে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পর আমি তো তখন কষ্ট পেলাম খুব, পাশাপাশি আমার হাঁটুও চলে গেছে ওই অবস্থায়। পরনে আমার জুব্বা, মাথায় টুপি, সবে মাত্র নামাজ পড়ে এসে বসছি আর কি, ঈশান নামাজ পড়ে এসে। ওই সময় তারা এরকম অবস্থা আমাকে ঘর থেকে বের করে দিল, সঙ্গে আমার জামা কাপড় যা ছিল সব ছুঁড়ে উঠানে ফেলাই দিল। মামা একটা কথাও বললো না। তো ওই অবস্থায় আমি তখন ওইখান থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে আসছি। বের হয়ে এসে আমি হাঁটতে লাগলাম। আর এটা যেহেতু আমার মামা বাড়ির এলাকা ছিল, ছোটোবেলা থেকে আশেপাশে বড় হয়েছি, তো এই এলাকায় আমি আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের বাড়িতে আমি যেতে পারতাম না। আমি মাদ্রাসায় যে যাবো, মাদ্রাসা তখন বন্ধ হয়ে গেছে। আর মাদ্রাসায় গেলে মাদ্রাসার খরচাপাতি বা জিনিসপাতিগুলো কে দেবে? হুজুরের কাছে বললে হুজুর হয়তো রাগ করবে, কারণ আমার অলরেডি 2-3 মাসের বেতন বকেয়া আছে, পাশাপাশি ড্রেসের টাকা, আরও কিছু টাকা বাকি আছে, খাওয়ানোর টাকা। তো সব মিলে আমি আসলে খুবই অভাবের মধ্যে আছি। তারপর আবার এখন মাদ্রাসা আমি গেলে সমস্যা আছে। তারপর মামা বলেছে যে টাকা পয়সা দেবে না। ওই অবস্থায় আমি হাঁটতে হাঁটতে কতদূর হাঁটছি আমি জানি না,
অনেকটা পথ হাঁটছি। তো আমাদের ওই সময়ের গ্রামটা খুবই নিরিবিলি থাকতো, খুবই ওরকমভাবে সন্ধ্যার পরে রাতের পরে কোনো বাজার ঘাট খুব বেশি সময় খোলা থাকতো না। 2007-8 সালের বাজার সম্পর্কে তো আপনাদের জ্ঞান আছে, আপনারা জানেনই কীরকম থাকতো সেই সময়, কারেন্ট থাকতো না। তবে হাঁটতেছি, হাঁটতে 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 কত দূর পর্যন্ত গেছি আমি জানি না। আমি শুধুমাত্র কান্না করতেছি, আমি কোথায় যাবো আমি জানি না। আমার মামা, খালা, চাচা, চাচি কেউ নাই। আমি দাদির কাছে যাব, দাদি আমার দুচক্ষু দেখতে পারে না, আমাকে প্রচণ্ড পরিমাণ ঘৃণা করে তারা। তো ওই অবস্থায় আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছি। ক্লান্ত হয়ে একটা বট গাছ, আশেপাশে দেখলাম কিছু ঘরবাড়ি কিছু নাই, বট গাছের নিচে সুন্দর করে একটা পাকা করা আছে জায়গাটা, দেখে বোঝা যাচ্ছে এটা মাঠের মাঝখানের একটা জায়গা। আশেপাশে কোনো বাড়ি ঘর দৌড় নাই, পেছনে একটা ঘন জঙ্গলের মতো জায়গা, আর সামনে একটু দূরে হচ্ছে মাঠ। একটা ভিটা আছে পেছনে, খুব বড় ভিটা, আশেপাশে গাছপালা দিয়ে ঘেরা ঘন। তো আমি ওইখানে বসলাম। তো ওইখানে বসে কিছুটা ভয় লাগতেছিল, তখন রাত কতটাখানি হবে আমি জানি না, তবে মোটামুটি আনুমানিক চিন্তা করতে গেলে 2টা-2:30 হবে এরকম রাত। তো আমার খুব ভয় লাগতেছে। আমি শুধুমাত্র দোয়া ইউনুস পড়তেছি আর দোয়া দরুদ পড়ে আমি বুকে ফু নিচ্ছি, যেন আল্লাহ আমাকে এই রাতটা পার করে দাও। কালকে আমি এখান থেকে আমার খালা বাড়ি চলে যাব। খালা বাড়ি গেলে অন্তত পক্ষে 1-2 দিন তো থাকতে দেবে। তো এই অবস্থায় আমি ভাবলাম যে কালকে সকালে চলে যাব। সকাল হইলে আমি খালাদের বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছিলাম, তবে মাঝখানে এরকম একটা রাস্তা পড়ছে আর কি। তবে সেখানে বিশ্রাম করার জন্য বসলাম, পা খুব ব্যথা করতেছিল, তবে এখানে বসে কান্না করতেছি ফুফায়া ফুফায়া। তো ঠিক ওই মুহূর্তে ওইখান দিয়ে এক মুরব্বী লোক যাচ্ছিল। মুরব্বী লোকটার বেশ খানিকটা লম্বা, বেশ সুঠাম দেহ, চড়া দেহ। তো সে আমাকে দেখে বলল যে আসসালামু আলাইকুম। আমি তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে। তাই বললাম ওয়ালাইকুম আসসালাম। কে কথা বলতেছে? তো ওই মুহূর্তে হঠাৎ করে আমি দেখলাম অন্ধকারের মধ্যে থেকে সেই লোকটি প্রায় 6 ফুটের মতো লম্বা, সাদা জুব্বা পরা, মুখে সাদা দাড়ি আমার দিকে আগায় আসতেছে। আগায় আসার পর আমাকে বলতেছে যে কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন, এখানে কি হয়েছে, আর এত রাত্রেবেলায় জঙ্গলের ভিতরে কি করতেছো তুমি? তখন আমি তাকে বললাম যে আমাকে আমার মামা মামি ঘর থেকে বের করে দিয়েছে মেরে। আমার হাতের কনুইতে তখন রক্ত লেগে আছে, সাদা পাঞ্জাবি, ওই জায়গা রক্ত লেগে ভিজে গেছে। তো লোকটা তখন আমার কাছে আসলো, অন্ধকার, তাকে খুব একটা দেখাও যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আসমানে জ্যোৎস্না থাকলেও তাকে ওরকমভাবে বোঝা যাচ্ছে না। তিনি আমাকে বললেন কি ব্যাপার? তো আমি তখন বললাম যে এরকম এই ঘটনা, আমাকে মামা মেরে বের করে দিছে, আমার মা নেই, বাপ নেই, আমি নানির কাছে মানুষ হয়েছি কিছুদিন। তো মুরব্বী লোকটার দেখে হয়তো খানিকটা মায়া হয়েছে, তিনি আমাকে বললেন যে মানুষ যেরকম খারাপ আমি আগে জানতাম না, মানুষের সঙ্গে অনেক মিশেছি, তবে মানুষে এত খারাপ হয়। আমি বললাম কি যে থাক, আমার মামা মামির সম্পর্কে খারাপ বললেন না, তারা ছোটবেলা থেকে আমাকে মানুষ করছে, এমনকি আমাকে পড়ার টাকাও দিচ্ছে। তো তিনি যখন আমাকে বললেন যে আমি একজন হাফেজ, এবং মানে হাফেজ যে পড়তেছি, হাফেজ তখনও হয়নি, তো তখন তিনি বললেন যে যারা হাফেজি পড়ে, আল্লাহর কালাম পড়ে, তাদেরকে আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। আমার কয়েকজন ছাত্র ছিল যারা কিনা আমার কাছে পড়তো, তো তুমি চাইলে আমি তোমাকে পড়াতে পারি। তাই আমি তখন বললাম যে আপনি আমাকে পড়াবেন, আমি পড়তে চাই, আমি হাফেজ হইতে চাই, আমার খুব ইচ্ছে আমি হাফেজ হব। তো ওই মুহূর্তে সে বললো কি যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি পড়তে চাও আমি তোমাকে পড়াবো, কোনো সমস্যা নেই। আগে তোমার এটা তো ঠিক করতে হবে, তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়িতে চলো। তবে হ্যাঁ, তুমি কোনো প্রশ্ন করবা না, আমি তোমাকে যেখানে নিয়ে যাবো সেখানে বিষয়ে কোনো প্রশ্ন করবা না, আর কখনো কোনো প্রশ্ন আমাকে করবা না। আমি বললাম জি আচ্ছা ঠিক আছে হুজুর। তো ওই মুহূর্তে তিনি আমাকে তখন হাত ধরে নিয়ে যেতে লাগলো, আমি ওনার পেছন পেছন যেতে লাগলাম। অনেকটা পথ হাঁটছি। তো হাঁটার এক পর্যায়ে উনি আমাকে বললেন যে এইটা হচ্ছে আমার বাড়ি। তা আমি অন্ধকারের মধ্যে বাড়িটা দেখতে পাচ্ছিলাম না। জঙ্গলটা পেরে 3 থেকে 4 পা সামনে গেছি, দেখলাম এক বিরাট কাঠের বাড়ি, জঙ্গলের মাঝখানে একটা কাঠ দিয়ে তৈরি নির্মাণ করা বাড়ি। এটা কোন জঙ্গল আমি জানি না, তবে খুব বিরান এবং চারিপাশে ঝিঝি পোকা ডাকতেছে, খুব অন্ধকার। আমাকে তখন ওইখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে তখন হচ্ছে গিয়ে ওই মুরব্বী লোকটা বললো কি যে তুমি এখানে বসো, আমি উপর থেকে আসতেছি, ওরা এখন পর্যন্ত জেগে আছে কিনা আমি শুনে আসি। তো দরজাটা টোকা দিল, টোকা দেওয়ার পর ঘর থেকে একটা মেয়ে কণ্ঠ বের হয়ে আসলো, সম্ভবত ওনার স্ত্রী। তো ওই মুহূর্তে দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পর ওনার স্ত্রী ছিল, তখন ওনারা কি একটা ভাষায় কথা বললো আমি বুঝতে পারলাম না। তখন আমাকে বললো যে এরকম এরকম। তো উনি খুব আদরের সঙ্গে আমাকে ঘরের ভেতরে নিলেন। তারপর ওই মহিলাটা, মানে ওনার স্ত্রী যে ছিলেন, তিনি আমাকে হাতে খুব সুন্দর করে কি একটা পাতা যেন লাগাই দিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেল, ব্যথা বিষও বন্ধ হয়ে গেল। তারপর উনি আমাকে বারান্দার একটা ঘরে বিছানা করে দিলেন, বললেন তুমি এখানে শো, কালকে সকালবেলা তোমার সঙ্গে কথা হবে। রাত তখন বেশ গভীর আমি জানি। তো ওই অবস্থায়, এই ঘরটা পুরো নিরিবিলি অবস্থায়, আমি তখন ওই ঘরে গিয়ে ঘুমালাম।
অন্ততপক্ষে একটা আশ্রয় তো হলো। আমি জানি না ইনি আমাকে কতদিন রাখবেন, তবে ইনি আমাকে বলেছেন সে আমাকে কোরআন শরীফ পড়াবেন এবং কোরআন শিক্ষা দেবেন। যাই হোক, ওই অবস্থায় তখন তিনি আমাকে পরের দিন সকালবেলা ডাক দিলেন। আমি ঘুম থেকে উঠলাম, উঠে বললেন যে তুমি ফজরের নামাজ পড়োনি? আমি বললাম কালকে তো ঘুমিয়েছি 3টার দিকে, আসলে নামাজ পড়তে পারিনি, আমাকে ক্ষমা করবেন। তো সেই লোকটি বললেন যে তোমরা মানুষের অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, আমরাও পড়ি, সবসময় পড়ি, যতটুকু পড়া উচিত ততটুকুই পড়ি। তো আমি তখন বললাম মানে? উনি বললেন আমি তোমাকে বলেছি কোনো প্রশ্ন করবে না, চলো তোমার তালিম আজকে থেকেই শুরু হবে। আর হচ্ছে তুমি আজকে শুধুমাত্র তোমাকে আশ্রয় দেওয়ার জন্য আমি তোমাকে এখানে রেখেছি, কালকে থেকে তোমাকে একটি জায়গায় থাকার ব্যবস্থা আমি করে দিব এবং তোমাকে আমি একটা মাদ্রাসায় নিয়ে যাব। সেই মাদ্রাসাটা হচ্ছে আমার বন্ধুর মাদ্রাসা, সেখানে আমি মাঝে মধ্যে তালিম দিতে যাই, তুমি তাদের মধ্যে থেকে পড়বা, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি যখন ওনার কাছ থেকে ওইখানে তালিম নিচ্ছিলাম, ওনার ওই ঘরের বারান্দায় বসে, ঠিক সেই মুহূর্তে আমি প্রথমবারের মতো তাকে দেখতে পাই। আমি রূপালীকে দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। একটা লাল রঙের স্কার্ফ হিজাব পরা ছিল এবং খুব সুন্দর একটা বোরকা পরা ছিল। বোরকার মধ্যে থেকে যেন আলো বের হচ্ছে এবং রূপালীর সেই চকচকে চেহারা। আমি পড়ার মাঝখানে হঠাৎ করে বারান্দার দিকে তাকাই এবং সঙ্গে সঙ্গে রূপালীর চোখে আমার চোখ যায়। রূপালীও আমার দিকে তাকায়। হুজুর তখন কিছু একটা করছিলেন। আমি তখন রূপালীর দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যাই। রূপালী সম্ভবত একটু লজ্জা পেয়ে ঘরের মধ্যে চলে যায়। আমি ওই অবস্থায় হুজুরকে বলি যে হুজুর আমাকে কি কোনো মাদ্রাসায় পড়তে হবে? সে বলল কি যে হ্যাঁ, মাদ্রাসায় তোমাকে যেতে হবে, আজকে তোমাকে আমি দেখছি যে তোমার তালিমের কি অবস্থা। তো হুজুর আমাকে বললেন যে মাশাআল্লাহ, তোমার কণ্ঠস্বর এবং সেই সঙ্গে তোমার পড়ার ধরন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে, তুমি সত্যি খুব ভালো স্টুডেন্ট, তোমাকে আমি আমাদের মাদ্রাসায় নিয়ে যাব, তুমি এখন বিশ্রাম করো একটু। আমি তখন বিশ্রাম করলাম, দুপুর হয়ে গিয়েছে তখন। তো ওই অবস্থায় আমাকে খাওয়ার জন্য ডাক দিলেন। আমি তখন হচ্ছে খাবার খাচ্ছিলাম। তো ওই অবস্থায় আমি এবং হুজুর খাবার খেতে বসেছি, আর আন্টি তিনিও হিজাব পরা, তিনি আমাদেরকে খাবার পরিবেশন করছিলেন। তো ওই অবস্থায় রূপালী উপর থেকে নিচে নেমে আসে এবং আমার রূপালীর চোখাচোখি হয়ে যায়। রূপালী আমার দিকে তাকিয়ে থাকে। আঙ্কেল বলে যে রূপালী উপরে যাও, এখানে কেন এসেছো? দেখছো না মেহমান আছে এখানে, তুমি যাও হিজাব পরে আসো। এরকমভাবে এসেছো কিসের জন্য? হিজাবটা পরাই ছিল, ওর নাকাব পরা ছিল। বললো আমরা খেয়ে যাই, তারপর তোমরা দুজনে খেও। আমি তখন বললাম যে আঙ্কেল সরি, আসলে। তখন উনি বললেন যে সরি বলার কিছু নেই, তুমি খাও, খেয়ে টেয়ে চলো, আমাদেরকে বের হতে হবে, বিকালের আগে যেতে হবে সেখানে। আমি তখন বললাম জি আচ্ছা। তারপর রূপালী সত্যি সত্যি উপরের দিকে চলে গেল। এই হচ্ছে রূপালীর সঙ্গে আমার দ্বিতীয়বারের দেখা ছিল। রূপালীর পায়ে একটা নুপুর থাকতো, সেই নুপুরটা ঝনঝন করতো যখন ও আসতো। রূপালীরা মোট 3 বোন আর হচ্ছে 5 ভাই। ওরা সব আশেপাশেই থাকে এবং এই বাড়িতেই থাকে। গত রাতে আসার সময় দেখিনি, কিন্তু দিনের বেলা তাদের সঙ্গে পরিচয় হয়েছে এবং ওই হুজুরের 5 ভাই এবং 3 বোন, ওরা সকলেই এই সমস্ত জিনিসে মানে পড়াশোনা এবং কোরআন কালামে অনেক বেশি বিশ্বাসী এবং ওরা ওইগুলো পড়ে। ওর 5 ভাই ওই একই মাদ্রাসায় পড়ে। তো সন্ধ্যার আগে আগে আমাকে তখন হুজুর এবং তার যে 5 ভাই ছিল প্রত্যেকের সঙ্গে করে আমাকে নিয়ে যেতে লাগলো। প্রত্যেকে আমরা ঘোড়ার উপর চড়লাম। আমাকে দেয়া হলো হুজুরের পেছনে যে ঘোড়াটা ছিল, সেই ঘোড়া হুজুরের পেছনে বসলাম। আর বাকি যে 5 ভাই ছিল ওরা একটা একটা করে ঘোড়া নিয়ে যেতে লাগলো। প্রত্যেকেরই আলাদা আলাদা ঘোড়া আছে। এরা যে ঘোড়ায় করে যাচ্ছে এটা দেখে আমার অবাক লাগলো। আমি বললাম হুজুর আপনাদের এখানে গাড়ি নেই? তখন হুজুর আবার বললেন কোনো প্রশ্ন নয়, তোমাকে প্রশ্ন করতে নিষেধ করেছি। আমি বললাম জি আচ্ছা ঠিক আছে। আমি বললাম আপনার বাকি 2টা মেয়ে কোথায়? আপনি বললেন। তখন হুজুর বললেন তাদের বিয়ে হয়ে গিয়েছে, তারা তাদের শ্বশুর বাড়িতে আছে। আমি বললাম জি আচ্ছা হুজুর। তারপর হুজুর আমাকে একটা মাদ্রাসার মাঠের উপর নামালেন। মাদ্রাসার চারিপাশটা বাউন্ডারি দিয়ে ঘেরা, একটি শহরের মাদ্রাসা মনে হচ্ছে, তবে গ্রামেরও হতে পারে, বাইরেটা আমি দেখিনি, অন্ধকারচ্ছন্ন। আমাকে তখন হুজুর নিয়ে গেলেন সামনের দিকে। নিয়ে যাওয়ার পর ওইখানের যে মেন দায়িত্বে আছেন তার কাছে নিয়ে গেল। তো ওনারা সালাম বিনিময় করলেন এবং বললেন যে আজকে আমি আমার ছেলেদের সঙ্গে আরেকজন নতুন ছাত্র নিয়ে এসেছি। ও খুবই কাবিল ছাত্র এবং খুবই সুন্দর কণ্ঠ এবং কোরআন তিলাওয়াত করতে পারে। ওই হুজুর আমার কণ্ঠ শুনলেন, বললেন মাশাআল্লাহ, আমার 30 বছরের ছাত্র পড়ানোর ক্যারিয়ারে এত সুন্দর কণ্ঠস্বরওয়ালা হুজুর, এত সুন্দর কণ্ঠস্বরওয়ালা ছাত্র আজ পর্যন্ত আমি পাইনি। সত্যি অমায়িক কণ্ঠ তোমার। তোমার নাম কি? আমি আমার নামটা বললাম। সে খুব হাসি মুখে আমাকে গ্রহণ করলেন, বললেন ঠিক আছে, তুমি তাহলে এখানে থেকে এখন থেকে পড়াশোনা করবা, আর এখানের বোর্ডিং আছে, বোর্ডিংয়ে তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তবে হ্যাঁ তোমাকে ভালো মতো পড়তে হবে। আমি বললাম জি আচ্ছা হুজুর, আমি তাই করব। উনি আমাকে যাই বলতেন আমি বলতাম জি আচ্ছা।
উনি বলতেন তুমি খুব ভদ্র এবং তোমার আচরণ দেখেই বোঝা যাচ্ছে তুমি। তারপর হুজুর বললেন ও এতিম, ওর কেউ নেই, আমি ওর সমস্ত কিছু এখন থেকে। তারপর ওই যে হুজুরটা আমাকে নিয়ে এসেছিল তিনি আমাকে বললেন তুমি এখানে থাকো, আমার ছেলেদের সঙ্গে তুমি হচ্ছে গিয়ে কথা বলবে না, আর হচ্ছে তোমরা ওর সঙ্গে কথা বলবে না, নিষেধ আছে। যার যার সেকশনে যাও পড়তে যাও। তোমাদের সেকশনে আলাদা, সকলের সেকশনে আলাদা আলাদা ভাগ হয়ে গেল। রাত্রেবেলা আমি সেখানে আমার যে আবাসিক বোর্ডিং, সেই বোর্ডিংয়ের বিছানায় নিয়ে যাওয়া হলো। বোর্ডিংয়ের বিছানায় আমি হচ্ছে গিয়ে সেখানে ওই রাতে শুলাম। আমার যেহেতু কিছু নেই, আমাকে বোর্ডিংয়ের নিজস্ব যেসব বিছানা আছে সেখানে শুতে দেওয়া হলো এবং একটি বিছানা আমাকে দেওয়া হলো ট্রাঙ্কের সাথে। আমার তো কোনো জিনিস ছিল না। এর পরের দিন আমি উঠে পড়াশোনা শুরু করলাম। আমার পড়াশোনা বেশ ভালোই কাটছিল, আমার কাছে তো কিছুই ছিল না। তো ওই দিনকে হুজুর হচ্ছে আমাকে, আমাদের যে প্রথম যে হুজুর যে আমাকে নিয়ে এসেছিল এখানে, তিনি আমাকে কিছু জিনিসপত্র দিলেন এবং বললেন যে তুমি এই জিনিসগুলো রাখো, তোমার কাছে যেহেতু কিছু নেই। আমাকে 3টা পাঞ্জাবি উপহার দিলেন তিনি। 3টা পাঞ্জাবি এত মসৃণ কাপড়ের এবং এত সুন্দর কাপড়ের। ওই যে আমার ওই হুজুরের যেসব ছেলে ছিল, 5টা ছেলে ছিল, ওই 5টা ছেলের গায়েও ঠিক একই রকমের পাঞ্জাবি। আর এখানে অন্য কোনো ছাত্রের এরকম পাঞ্জাবি নেই। আমি বুঝতে পারতাম না যে এখানে আসলে এরকম পাঞ্জাবি কিসের জন্য আমাকে দেওয়া হলো। হুজুর আমাকে বললেন যে এগুলো পরো, আর কোনো প্রশ্ন করবে না। 3 সেট পাঞ্জাবি, লুঙ্গি, আরও বেশ কিছু কাপড় আমাকে দিয়ে গেল, সাথে আরও কিছু খাবার দিয়ে গেল। বললো এগুলো তুমি খাবে। তার মধ্যে কিছু ছিল মিষ্টি জাতীয় খাবার, বিস্কিট জাতীয় কিছু খাবার ছিল। আমি সেগুলো খেলাম, আমার কাছে খুবই মজাদার লাগতো ওই জিনিসগুলো। বিকেল হলে আমি খেতাম। পাশাপাশি হুজুর আমাকে যখন সবক দিতেন, আমার ওই হুজুরও যে আমাকে নিয়ে এসেছিল, আমার আশ্রয় দিয়েছে, ওনার নাম হচ্ছে কারি সাহেব, ওনাকে কারি সাহেব বলে ডাকতো সবাই। তো কারি সাহেব আমাকে তখন আমাদেরকে পড়াতেন। উনি শুধুমাত্র রাত্রে এসে পড়াতেন, দিনের বেলা কখনো আমি ওনাকে দেখিনি এখানে। তো আমি জানার আগে দেখিনি, তো উনি তখন রাতে এসে আমাদেরকে পড়াতেন, রাতের যে পড়াটা আর কি। তো বোর্ডিংয়ের সমস্ত খরচাপাতি এবং যা কিছু আছে উনি সেগুলো বহন করতেন। আমার যেটা দেখতে দেখতে আমার হচ্ছে গিয়ে ওইখানে কিছুদিন কেটে যেতে লাগলো। তো কারি সাহেব আমাকে কিছুদিন, মানে সপ্তাহে 3 থেকে 4 দিন আমাকে ওনার বাড়িতে নিয়ে যেত। বিশেষ করে শুক্রবার দিনগুলোতে। শুক্রবার দিনে পুরো বোর্ডিং বন্ধ থাকতো, ছাত্ররা নিজেদের বাড়িতে যেত। আশেপাশের যারা যেসব ছাত্ররা আছে ওরা নিজেদের বাড়িতে যেত। তো কারি সাহেব আমাকে তার যে ছেলে পুলে আছে, 5জন ছেলে আছে, 5জন ছেলের সঙ্গে করে আমাকে নিয়ে যেত ওই বাড়িতে, ওনাদের বাড়িতে শুক্রবারের দিন। এবং ওই একদিনই আমি শুধুমাত্র রূপসীকে দেখার সুযোগ পেতাম এবং আমি ওই একদিনই শুধুমাত্র রূপসীকে দেখতাম। যাই হোক, প্রথম শুক্রবার আসলো। ওই ছাত্রগুলো এখানে 7 দিনই থাকতো এবং ওই 7 দিন পরে চলে যেত আর কি, নিজেদের ছুটিতে আর কি। কিছু কিছু যেত, আবার কিছু কিছু যেত না। তো কারি সাহেব আমাদেরকে নিতে আসলেন। আমরা সকলে সেই ঘোড়ায় চড়ে আবার সেই রাতের বেলা সন্ধ্যার ঈশান নামাজ পড়ে আমরা সকলে রওনা দিলাম। রওনা দেওয়ার পর কারি সাহেব আমাকে বললেন যে তোমাকে হচ্ছে প্রতি সপ্তাহে একবার এখানে নিয়ে আসবো, কারণ হচ্ছে তোমার তো পরিবার নেই, তোমার তো পরিবারের সঙ্গে মেশা বা ইয়ে করার ইচ্ছে আছে, থাকতেই পারে, তো আমি তোমাকে এখানে নিয়ে আসবো। আমি বললাম জি আচ্ছা ঠিক আছে। তো উনি তখন আমাকে এরকম আদর করতেন এবং আদর করে ওনার বাড়িতে নিয়ে আসতেন। সেই শুক্রবারে আমি ওনার বাড়িতে আসলাম। আসার পর সন্ধ্যার দিকে আমি বসে আছি, তখন ওনাদের এখানে রাত হচ্ছে। তো সন্ধ্যা নাকি রাত আমি জানি না, তবে আমি সন্ধ্যায় মনে করেছি, যেহেতু আমরা ওখান থেকে সন্ধ্যার পরে এসেছি। তো আমি আমার বারান্দার ওই ঘরে বসেছিলাম। বসে আমি হচ্ছে গিয়ে আমি একটা বই পড়ছিলাম। তো ওদের ওখানের বাতিগুলো হচ্ছে কারেন্টের কোনো বাতি ছিল না, সব আগুনের বাতি, হারিকেন বা এই জাতীয় জিনিসপাতিগুলো জ্বলতো। তো আগুন জ্বলতো মোমের মধ্যে। তো এই অবস্থায় আমি বসে বসে পড়ছি। তো হঠাৎ করে আমার চোখ চলে গেল উঠানের দিকে। ওদের ওখানকার উঠানটাও বেশ অদ্ভুত এবং গাছপালাগুলোও বেশ অদ্ভুত। আমি হঠাৎ করে নজর যেতেই দেখলাম সেখানে রূপসী দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে ওর বড় বোনের সঙ্গে কথা বলছে। বড় বোন এসেছে বেড়াতে। তা আমি রূপসীর দিকে তাকালাম। এত সুন্দর তার চেহারা, আমি সত্যি অন্ধকারের মধ্যেও তার চেহারা যেন চকচক করছিল। ওই মুহূর্তে রূপসীর চোখাচোখি আমার হলো এবং রূপসী কেন যেন আমার দিকে তাকিয়ে থাকে। যাই হোক, ওদিনকে ওর 3য়বার মতো ওরকম দেখা হলো। রাতের বেলা আমরা সকলে বসে একসঙ্গে খেলাম, ওনার যে ছেলে বলে আছে সকলে মিলে। মেয়েরা আসতো না, মেয়েরা পরে খেত। তো এবারই নিয়মটা বেশ ভালো ছিল। ততক্ষণ পর্যন্ত আমি জানতাম না যে আমি জিনের সঙ্গে আছি বা কারি সাহেব একটা জিন, আমি সত্যিই জানতাম না। তো ওই অবস্থায় আমি ওইখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এসে রাতের বেলা আমার আবার একটু কোরআন তিলাওয়াত করার অভ্যাস ছিল। আমি রাতের বেলা গুনগুন করে কোরআন তিলাওয়াত করতাম, আমার কাছে খুব ভালো লাগতো। সব থেকে মজার বিষয় হচ্ছে আমি বারান্দার রুমের যে নিচতলার রুমটাতে ঘুমাতাম, ওই নিচতলার ঠিক উপরে, একদম উপরের দিকে কামরাটায় হচ্ছে কি রূপসীর কামরা এবং রূপসী ওইখানেই ঘুমায়। যখন ও বারান্দায় থাকে
তখন আমি টের পাই যে উপরে নিশ্চয়ই কেউ আছে, কিন্তু কে আছে সেটা আমি জানতাম না। তো সেই রাতে প্রথমবারের মতো আমি কোরআন তেলাওয়াত করি গুনগুন করে আমার বারান্দায় ওই সাইডে বসে, খুব মিষ্টি কণ্ঠস্বর আমার, আমি ছোটবেলা থেকেই জানি, কোরআন তেলাওয়াত করছিলাম। ঠিক ওই মুহূর্তে ওপর থেকে রূপসী আমার নিচে নেমে আসে। কিভাবে আসে আমি জানি না, আমার জানালার কাছে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে দেখছে। আমি বললাম, কে ওখানে? তখন হঠাৎ করে রূপসী বলে উঠল, আমি রূপসী। আমি বললাম, আপনি এখানে কি করছেন? আপনারা ঘরে থাকার কথা। তখন রূপসী বলে উঠল, ঘরে থাকবো কিভাবে? আপনি এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করেন, মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা শোনার জন্যই নিচে নেমে এসেছি। আমি বললাম, কিন্তু সেটা তো আপনি উপরে বসে শুনতে পারেন, কেন নিচে এসেছেন? এটা কারি সাহেব দেখলে কোনদিন রাগ করবেন, আপনি উপরে চলে যান। রূপসী আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, আমিও রূপসীর দিকে। কি সুন্দর মায়াবী চেহারা তার দিকে তাকালে যে কেউ যেন একদম, আমি কি বলবো, মানে কিভাবে বোঝাবো। রূপসী তখন বলল, আচ্ছা ঠিক আছে। তাই বলে ও উপরে চলে গেল এবং উপরে গিয়ে ও বসে বসে ঠিক ততক্ষণই আমার কোরআন তেলাওয়াত শুনতো যতক্ষণ না আমি ওখানে তেলাওয়াত করতাম। আমার প্রথম দিন যখন ও জানতে পারলো তখন আমার লজ্জা লাগতো, কেন যেন একটু লজ্জা লাগতো। পরে লজ্জা কাটিয়ে নিজের মতো করে তেলাওয়াত করতে লাগলাম। আমি তো ভাবতাম যে ও আমার সামনে তো নেই, তাহলে আর কি, ওইটা করেই আমি তেলাওয়াত করতাম। যাই হোক, ওদিনকে তিলাওয়াত করলাম, ওদিনকে রাতে। পরের দিন সারাদিন তো ওদের বাড়িতেই থাকবো আমি। সন্ধ্যার দিকে আবার মাদ্রাসায় ফিরে যাব আমার ওর ভাইদের সঙ্গে, মানে হচ্ছে রূপসীর যেসব ভাইয়েরা আছে ওদের সঙ্গে। তো রূপসী আমার বয়সী ছিল এবং দেখতে মাশাআল্লাহ এত পরিমাণ মায়াবী, আমি সত্যি আমার দিল ঠান্ডা হয়ে যেত ওরে দেখলে। তো ওই অবস্থায় তখন পর্যন্ত আমি আসলে ওর প্রতি শুধুমাত্র ভালো লাগায় কাজ করতে দেখলেই। তারপর পরের দিন আসলো, সকালের দিকে আমি ঘর থেকে বের হলাম। বের হয়ে আমি উঠানে সবেমাত্র এসেছি। রূপসী ওই পাশ থেকে সবেমাত্র আসছে, কোথায় যেন গিয়েছিল সকালে উঠে। ওর সঙ্গে সে মুখোমুখি হয়ে গেল আমার। আমাকে দেখে বলল, আপনি ভালো আছেন? আমি বললাম, জি ভালো আছি। আপনি ভালো আছেন? মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আপনার কণ্ঠস্বর খুব সুন্দর, তাই না? আপনি সেই ছেলেটা না? আমি বললাম, হ্যাঁ। তারপর রূপসী আমাকে বলল, আচ্ছা আপনি আমাকে একদিন আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন? আমি বললাম, সেটা তো তুমি প্রতিদিনই শোনো, প্রতি শুক্রবার যখন আমি এখানে আসি তখনই তুমি সেটা শোনো। রূপসী বলল, এ মা, তুমি করে বলছেন কেন? আপনার সঙ্গে তো আমার পরিচয় মাত্র আজকেই। আমি বললাম, আসলে ভুল হয়ে গিয়েছে, তুমি আমার বয়সী তো, এই জন্য সেই জন্য আবার তুমি করে বলে ফেলেছি। ও বলে আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। রূপসী তখন মুচকি হাসলো, ওর হাসিটা এত চমৎকার, হাসি দিয়ে সে ঘরের মধ্যে ঢুকে গেল। তারপর দুপুরের দিকে যখন খেতে বসেছি তখন রূপসী এসে হাজির। তখন কারি সাহেব ছিলেন না, ওর আম্মা খাবার দিচ্ছিল। ওই মুহূর্তে রূপসী এসে বলল, রূপসী, তোকে বলেছেন এখানে পুরুষরা থাকলে তখন খাবার খেতে আসবি না। রূপসীরা তখন বলল, কোথায়, সবাই তো ঘরের পুরুষই। তার মানে ওরা আমাকে ঘরের পুরুষই মনে করত। আন্টি তখন আর কিছু বলল না, বলল, তোমাকে কি আরেকটা রুটি দিব? আমি বললাম, না আন্টি থাক, হয়েছে। তখন রূপসী আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তারপর ওদিনকে ও খাবার খাচ্ছিল এবং আমি খাবার খেয়ে উঠে চলে আসলাম। সন্ধ্যার দিকে আমার ওইখান থেকে রূপসীর সঙ্গে আবার দেখা হলো ঘরে উঠতে গিয়ে, ও এবং আমি মুখোমুখি। এরকম করে প্রতি শুক্রবার আমি যখনই বাড়িতে যেতাম তখনই আমার ওর সঙ্গে দেখা হতো। দেখতে দেখতে কয়েক মাস গড়ালো এবং আমি যখনই ওদের বাড়িতে থাকতাম শুক্রবারের দিন কোনো না কোনো ছলে ওর সঙ্গে আমার একবার দুবার হলে দেখা হতো। এবং ওই শুক্রবারগুলোতে আমি ওইখানে গিয়ে কোরআন তেলাওয়াত করতাম এবং এই কোরআন তেলাওয়াতগুলো ও খুব মনোযোগ দিয়ে শুনতো উপর থেকে এবং আমাকে বলতো, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন আপনি। আমি ওইটা শুনে লজ্জা পেতাম। দেখতে দেখতে আমার সেখানে বেশ কয়েক মাস কেটে গেল। আমার পড়ালেখাগুলো রানিং চলছিল। হুজুর আমাকে বলতেন যে তুমি খুব ভালো, এবং হুজুর আমাকে মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য বলতেন এবং বলতেন যে তুমি কোরআন তেলাওয়াত খুব সুন্দরভাবে করো। আমাকে বিভিন্ন প্রোগ্রামে যখন পাঠাতেন তখন তিনি আমাকে সব সময় বলতেন যে তুমি আগে এখানে তেলাওয়াত শুরু করো, কারণ আমি যে ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারতাম এবং আমার কণ্ঠস্বর সুন্দর ছিল। দেখতে দেখতে সময় কাটলো। হুজুর আমাকে খুব ভরসা করতেন সব সময়ের জন্য। আমার হাফেজি শেষ হতে তখন আর মাত্র 5 পারা বাকি ছিল। 5 পারা 6 মাসের মধ্যে আমি কমপ্লিট করে ফেলতে পারবো। তারপর ইয়াদ দিতে হবে এবং আরো অনেক ব্যাপার আছে। তো আমি শুরুতে রূপসীকে যেখানে প্রথম দিন দেখি, এর মধ্যে দেখতে দেখতে প্রায় বছরখানিক সময় মাঝখানে কেটে গিয়েছে। শুধুমাত্র রূপসীর সঙ্গে প্রতি শুক্রবার এই সময়গুলোতে দেখা হতো। ও এর মাঝখানের আরেকটা ঘটনা আমি ভুলে গিয়েছি, সেটা বলি। রূপসীদের বাড়িতে আমি গিয়েছিলাম ওই যে শুক্রবারের দিন। তো হঠাৎ করে একদিন রূপসী দুপুরের দিকে এক জায়গায় যাবে, আমার কারি সাহেব বাসায় নেই। তো ওই অবস্থায় আমাকে আন্টি বললেন যে, বাবা তুমি এক কাজ করো, রূপসীর সঙ্গে যাও,
জঙ্গলের মধ্যে একটা জিনিস আনতে যেতে হবে, ও একা যেতে পারছে না আর ওর ভাইয়েরা কেউ নেই, তুমি যাও। আমি তখন বললাম, জি আচ্ছা আন্টি। তাই বলে রূপসীর সঙ্গে আমি গেলাম। সেদিনকেই মূলত রূপসীর সঙ্গে আমার ভালোভাবে পরিচয় হয়েছিল। তারপর রূপসী আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন। এর আগে ভাঙা ভাঙা তথ্য হয়তো আমার সম্পর্কে জানতো, ওই আঙ্কেল হয়তো বলেছে, কারি সাহেব হয়তো বলেছে তাকে, কিন্তু আমাকে ও মূলত গিয়ে অতটা তথ্য জানতো না যতটা আগে জানতো। ওদিনকেও আমাকে নিয়ে গেল জঙ্গলের মধ্যে। ও খুব সুন্দর একটা জামা পরেছিল, জামাটার নাম কি আমি জানি না, তবে খুব সুন্দর লাগছিল ওকে দেখতে, একদম যেন পরীর মতো সুন্দর সে। ও আমার সঙ্গে হেঁটে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। আমি জঙ্গলের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম। আমি তখন বললাম, এটা কোন জায়গা এবং এই জায়গাটা এমন কেন? ও তখন আমাকে বলল, এটা, আচ্ছা থাক, আব্বা হুজুর তোমাকে বলতে নিষেধ করেছে, আমি এসে জন্য তোমাকে কিছু বলছি না। যাই হোক, তুমি চলো, সোজা হাঁটতে চলো। আমি বললাম, এটা কোন জায়গা? এরকম অদ্ভুত রকমের জায়গা তো আমি কখনো দেখিনি। রূপসী তখন আমার দিকে তাকিয়ে বলল, এত কথা বলছো কিসের জন্য? তোমাকে বলেছি না প্রশ্ন করবে না, তুমি চলো এখন। তারপর ও আমাকে নিয়ে হাঁটতে লাগলো। একটা খুব সুন্দর দেখতে জায়গা, মাঝখানে একদম গিরিখাত, তার উপর দিয়ে একটি বড় গাছ চলে গিয়েছে সোজা। সেই গাছটা এইটার ব্রিজের কাজ করেছে। ব্রিজের উপর দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। তারপরে পাহাড়ের কোণ ঘেঁষে সোজা আমি যখন সামনের দিকে গেলাম, সেই জায়গাটা দেখে আমি যেন চোখে হারাচ্ছিলাম সমস্ত কিছু। দূরে একটি পাহাড় থেকে ঝর্ণা নিচের দিকে নেমে আসছে, সামনে গিরিখাত, তার পাশে একটি রাস্তা, সেই রাস্তা চলে গিয়েছে একটা সবুজ উপত্যকার মাঝখানে, এবং তার মাঝখানে বিশাল আকৃতির একটি লেক আছে। লেকটা এত চমৎকার লাগছিল যে সেই সৌন্দর্যের মাঝখানে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। আমি বললাম, এইটা কোন জায়গা? এরকমটা তো এর আগে আমি কখনো দেখিনি, আমি কোথায় আছি? তখন রূপসী বলল, তুমি আছো পৃথিবীর সব থেকে সুন্দর জায়গায়, আমাদের গ্রামে। এটা আমাদের গ্রাম। আমি বললাম, এরকম জায়গা আমি জীবনে কখনো দেখিনি, আর তোমাদের বাড়ির আশেপাশে তো আমি কখনো যাইনি কোথাও। তারপর ও হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সেই পাহাড়ের পাশে পেছনে একটি বড় ঘর ছিল, সেই ঘরের ওইখানে গেল। ঘর থেকে কিছু একটা নিয়ে বের হলো। বের হওয়ার পর বলো, চলো, কাজ শেষ হয়ে গিয়েছে। আমি বললাম, এটা নিতে এসেছিলে তুমি? ও বললো, হ্যাঁ, এই জিনিসটাই নিতে এসেছিলাম, দেখো, তারপর আমরা ওই পাশটাতে যাব। ও হাঁটতে লাগলো। সেই সবুজ ঘাসের উপর দিয়ে আমি হাঁটতে লাগলাম। পাহাড়ি অঞ্চল, কি সুন্দর গিরিখাত এবং এত চমৎকার এই পরিবেশ। হাঁটতে হাঁটতে ও এবং আমি একটি চূড়ার পাশে ঝর্ণার কিনারায় বসলাম। কি সুন্দর দৃশ্য, মনে হচ্ছে সামনে রংধনু উঠেছে। ও আমাকে তখন বলল, দেখো, এই জায়গাটা খুব সুন্দর না? আমি বললাম, হ্যাঁ। ও তখন আমাকে বলল, আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে, আর আব্বা হুজুর তোমাকে এখানে কেন নিয়ে এসেছে? আমি তখন মন খারাপ করে ফেললাম। আমি বললাম, আমার বাড়িতে কেউ নেই, আমি একজন এতিম। এই কথা শোনার পর বলল, কি বলছো? আব্বা হুজুর তো বলেছিল। না না, তোমার ভুল হচ্ছে কোথাও, আমার বাড়িতে কেউ নেই, আমি এতিম। আমার বাবা মারা গিয়েছে 7 বছর বয়সে। আমার যখন 11 বছর বয়স তখন আমার আম্মা মারা গিয়েছে। তারপর নানির কাছে মানুষ হয়েছি। নানি আমাকে রেখে 17 বছর বয়সে মারা যান, আর আমি আমার মামা মামির কাছে থাকতাম। আমি এই সমস্ত ঘটনা তাকে বললাম এবং ও খুবই দুঃখ প্রকাশ করলো। বললো, আমি আগে জানতাম না, সরি, আমাকে মাফ করে দাও। আমি বললাম, না না না, না জানলে তো কি হয়েছে, আচ্ছা যাই হোক, তুমি একটু কোরআন তিলাওয়াত করে শোনাও তো, তুমি খুব সুন্দর তিলাওয়াত করতে পারো। আমি তখন কোরআন তিলাওয়াত করতে লাগলাম। তারপর দুটো গজলও শোনালাম। ও মনোযোগ দিয়ে শুনলো। বলল, আমি আমার জীবনে কখনো এরকম সুন্দর কণ্ঠ কারোর শুনিনি, তুমি খুব ভালো করে কোরআন তিলাওয়াত করতে পারো। তারপর আমি আমার কণ্ঠে দুটো গজলও শুনিয়েছিলাম। ও বলল, এখন থেকে তুমি আমাকে নিয়মিত শোনাবে। তুমি জানো, যখন তুমি এই ঘরের মধ্যে গুনগুন করে কোরআন তিলাওয়াত করো, তখন আমি উপর থেকে শুনি, এত মায়াবী লাগে। আমি আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময় বুঝি ওইটুকুই কাটাই। আমি জানি না কেন, তবে তোমার কণ্ঠ আমার কাছে খুব ভালো লাগে। তোমার এরকম সুন্দর চেহারা, তোমাকেও কেন যেন একটু একটু ভালো লাগে। আমি ওই কথা শুনে ভীষণ লজ্জা পেলাম। ও তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, না না, আসলে এরকমটা না। বেশ খানিক্ষণ আমরা সেখানে সময় কাটালাম এবং সেদিনকে ওর সঙ্গে এত কথা বলা হয়েছে এবং এত সময় কাটানো হয়েছে। এরপর থেকে আমি যখনই ওদের বাড়িতে যেতাম, ও কেন যেন আমার প্রতি একটু বেশি সিম্পেথি দেখাতো। শুক্রবারের দিন হলেই ও সন্ধ্যার দিকে আমার জন্য নাস্তা নিয়ে আসতো, মিষ্টি, ফল, তারপরে দুধ, আরও কিছু কিছু জিনিস নিয়ে আসতো, এবং মাংস জাতীয় কিছু খাবার ছিল যার নাম আমি জানতাম না। আমি জানতাম যে আমি যেখানে আছি সেই জায়গাটা মানুষের কোনো জগৎ নয়। আমি যখন একটু একটু করে বড় হতে শুরু করি তখন বুঝতে পারি, কারণ এখানকার সব মেয়েরা অতিশয় সুন্দরী, এবং কিছু কিছু লোক এমন এমন জাদুকরী কথাবার্তা বলে, জাদুকরী কাজবাজ করে,
দেখে মনে হয় কোনো জাদুর শহর। আমি ওইখান থেকে ওই রাত্রেবেলা ইসের সঙ্গে, মানে আমি যেখানে ছিলাম, ও আমাকে খাবার এনে দিত, মানে একটু অন্যরকম আপ্যায়ন করতো। যাক, ওই যে যেদিনকের কথা বললাম, এক শুক্রবার হুজুর আমাকে এক জায়গায় তালিমের জন্য পাঠালেন। বললেন এক বাড়ি আছে, সেখানে কোরআন খতম দিতে হবে, তুমি যাবা এবং মিলাদ পড়াবা, মিলাদ পড়িয়ে তারপর ওইখান থেকে আসবা। আমি সেই রাতে ওইখানে মিলাদ পড়লাম, রাতের খাবার খেলাম। রাতের খাবার খেয়ে ওইখান থেকে আমি আসলে চলে আসছিলাম, একাই আসছিলাম। আমার অন্যান্য ছাত্র বন্ধুরা যারা ছিল, কালকে শুক্রবার ছিল, ওদের বাড়িটা ওই গ্রামে ছিল বলে ওরা ওইখানে থেমে গিয়েছিল, ওরা আসেনি আমার সঙ্গে। তো আমি বড় হয়ে গিয়েছি তখন, আমার মোটামুটি 19-20 বছর বয়স। আমার মোটামুটি এইসব বিষয়ে সাহস হয়ে গিয়েছিল। তো তখন আমার হাফেজি হয়ে গিয়েছে। আমার এক পর্যায়ে হাফেজি শেষ, এখন আমি সবক এবং ইয়াদ দিচ্ছিলাম, পড়ে শোনাচ্ছিলাম। তারপর আমাকে হয়তো ফাইনাল করে আমাকে পাগড়ি দিয়ে দিবে আর কি। তো এই অবস্থায় আমার সঙ্গে দেখা করা হচ্ছে গিয়ে ওই যে রূপালী যে আছে, আমার খুব ভালো, আমি ততদিনে ওকে খুব পছন্দ করতাম। আমার ছোটবেলা থেকে, মানে যখন থেকে ওদের ওখানে গিয়েছি তখন থেকে আমি ওকে পছন্দ করতাম। তো আমি যে ওকে পছন্দ করতাম ওইটা আমার ওকে বুঝতে দিতাম না। তো রূপালীর সঙ্গে আমার রাস্তায় দেখা। আমি তখন বললাম, রূপালী তুমি এখানে কি করছো? ও তখন আমাকে বললো যে এসেছিলাম এদিকে, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম আমি তো মাদ্রাসায় যাচ্ছি, কিন্তু তুমি এখানে কি করছো? তুমি একটা মেয়ে মানুষ হয়ে তুমি এখানে? রূপালী তখন বলল, এসেছিলাম আসলে আব্বার কাছে, তবে যাওয়ার পথে আসলে আব্বাকে খুঁজে পাইনি। তুমি যাচ্ছ মাদ্রাসায়, চলো তোমাকে আমি দিয়ে আসি। তো রূপালী তখন আমাকে ওই অবস্থায় আমাকে দিয়ে আসার জন্য আসতে লাগলো। আমি তখন বললাম, মাদ্রাসায় তো যাচ্ছি, কিন্তু তোমাকে কে এগিয়ে দিয়ে আসবে? রূপালী বলল, তুমি তো আমাকে এগিয়ে দিয়ে আসতে পারো, চলো। আমি বললাম, হুজুর রাগ করবে না? ও বলল কিছু না, রাগ করবে না, তুমি চলো। তাই বলে রূপালীর সঙ্গে সেদিন আমার প্রথম বাইরে দেখা। রূপালীর সঙ্গে আমি ওদিনকে ওদের ওইখানে গেলাম এবং ও আমাকে সঙ্গে করে নিয়ে গেল, কারণ আমি তো রাস্তা চিনতাম না ওদের ওখানে কিভাবে যাই। আমি হুজুরের সঙ্গে ঘোড়ায় আসতাম শুধুমাত্র। ওর সঙ্গে সাদা একটা ঘোড়া ছিল, সেই সাদা ঘোড়ার পিছনে আমি বসলাম। ও ঘোড়াটা ছোটাতে লাগলো এবং ঘোড়াটা যাচ্ছিল, ও আমার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল। ঘোড়ার উপর উঠলে আমি বরাবরই ভয় পাই। আমি কারি সাহেবের পিঠটা ধরে তখন আমি যাই। তো আমি তখন ভয় পাচ্ছিলাম। রূপালী তখন আমাকে বলল, তুমি চাইলে আমাকে ধরে যেতে পারো। আমি তো ভয়ে তখন ছিটকে আছি। তো এই অবস্থায় ওর কাঁধ তখন ধরলাম। প্রথমবারের মতো রূপালীকে টাচ করা, এত নরম শরীর, মনে হচ্ছিল যে হাত ভেতরে ঢুকে যাবে। আমি লজ্জা পাচ্ছিলাম। রূপালী তখন নিজে আমার হাতটা ধরে ওর পেটের ওইখানে ধরতে বলল। সত্যি সেদিনকে আমি আসলে আমার ঢোক গিয়েছিলাম, শুধু আমার এত পরিমাণ নার্ভাস লাগছিল, কারণ ওর পেটটা ছিল অতিশয় নরম। আমাকে বলল, তুমি পড়ে যাবা, ভালো মতো আমাকে ধরো। তো ওই অবস্থায় ও নিজে থেকেই এরকমটা করলো। কেন করলো সেদিনকে আমি বুঝতে পারিনি, কিন্তু এর কয়েক মাস পর রূপালী তো আমার সঙ্গে সবসময় থাকতো। তো ওই দিনকে আমি ওইখানে পর্যন্ত গিয়েছিলাম। যাওয়ার পর ওইখানে যে ঘোড়া ছিল, ওই ঘোড়াটা দিয়ে এবং ওর যে ভাই ছিল, ভাইয়ের সঙ্গে সেদিনকে আমি একাই চলে আসি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রূপালীর সঙ্গে ওইদিনকে আমি গিয়েছিলাম। আমার সত্যিই খুব ভয় লাগছিল, যদি কারি সাহেব দেখে ফেলে যে ওনার সঙ্গে আমি এরকমটা করছি, এটা আমার ভয় ছিল। যাই হোক, আমার সময় এরকমভাবে কাটতে লাগলো। রূপালী আমাকে সুযোগ পেলে আমার সঙ্গে দেখা করতো, আমার সঙ্গে কথা বলতো। ওই দিনকের পর থেকে আর কি ও সরাসরি মাদ্রাসায় চলে আসতো। আমি বলতাম, রূপালী তুমি এখানে কেন এসেছো? ও বললো কি যে এসেছি তোমাকে দেখতে। তো আমি বলতাম, কিন্তু কেন? ও বলতো যে জানি না, আমি তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে, আর তোমার কণ্ঠে তিলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে, এই জন্য আমি তোমার কাছে আসি। আমি নেহাতি বুঝতে পারছিলাম যে রূপালী আমাকে পছন্দ করতে শুরু করেছে। এগুলো দেখলে বোঝা যায়। আমি রূপালী থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতাম। আমি বলতাম যে না, এরকমটা আসলে ঠিক হবে না, তুমি যেটা ভাবছো এটা ঠিক না। রূপালী আমাকে বলতো, কেন ঠিক না? আমি তোমাকে পছন্দ করি, তাহলে কেন ঠিক না? আমি বলতাম, দেখো আমি তোমাদের বাড়িতে থাকি, পাশাপাশি আমি কারি সাহেবের অর্থায়নে তার এরকম করে আমি চলি, এর মাঝখানে আমি তোমাকে যদি এরকমটা করি তাহলে এটা ঠিক হবে না। ওদিনকে রাত্রেবেলা রূপালী আমাকে সত্যি সত্যি মাদ্রাসা থেকে নিয়ে যায়, যেদিনকে আমার মূলত পাগড়ি দিয়েছিল। আমি ওদিনকে খুব খুশি ছিলাম। আমাদের মাদ্রাসায় ওইখানে মাহফিল হতো, মাহফিলের অনুষ্ঠানের মধ্যে সকল ছাত্রদেরকে পাগড়ি পরানো হতো যারা হাফেজ হয়েছে। তো সেদিনকে আমি খুব খুশি ছিলাম। আমি কারি সাহেবের কাছ থেকেই পাগড়িটা নিয়েছিলাম এবং ওই মাহফিলের মধ্যে কারি সাহেব উপস্থিত থেকে সকলকে পাগড়ি দিচ্ছিলেন। আর কারি সাহেব যে একটা জিন, ওইটা ওই মাহফিলের কেউই জানতো না। সবাই জানতো উনি এখানকার সম্মানিত হুজুর, রাত্রে এসে পড়ান, এটাই সম্পর্কেই জানতো। তাছাড়া উনি যে একটা জিন সেটা জানতো না। সেদিন রাতে আমি প্রথম জানতে পারি। পাগড়িটা নিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে আশেপাশে ঘোরাফেরা করছিলাম, আনন্দ উল্লাস করছিলাম। ঠিক সেই মুহূর্তে রূপালী এসে আমাকে আচমকা তার ঘোড়ায় চড়ায়। ঘোড়ায় চড়িয়ে আমাকে ওখান থেকে উড়ন্ত অবস্থায় নিয়ে যায় এবং সেদিনকে আমি প্রথমবার টের পাই। উড়ন্ত অবস্থায় রূপালী আমাকে বলে যে, তুমি এত বোকা কেন বলো তো? আমি বললাম, কেন, আমি কি করেছি? ও বললো, তুমি আসলে খুব বোকা,
তুমি কি টের পাও না যে আমি তোমাকে ভালোবাসি? আমি তখন বললাম, রূপালী, এটা সম্ভব না। কারি সাহেব দেখলে খুবই রাগ করবেন। রূপালী আমাকে তখন বলল, উনি রাগ করলে করুকা, কিন্তু তোমাকে আজকে একটা কথা বলি, আমরা যে পড়ি আর আমার আব্বা হুজুর যে একটা জিন, সেটা কি তুমি জানো? আমি তখন বললাম, কি বলছো তুমি? তুমি একটা পড়ি মানে? বুঝতে পারলাম না। ওই মুহূর্তে রূপালী তখন সমস্ত ঘটনা আমাকে বলল, যে তার আব্বা হুজুর একজন জিন, এবং তিনি এটা আমার কাছে গোপন রেখেছেন এই কারণে যাতে করে আমি ওই বিষয়ে কোনো প্রশ্ন না করি বা ভয় না পাই। আমি তখন বললাম, তুমি এটা কি বলছো রূপালী? ও বলল, হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি এবং এটাই সত্য। আমার আব্বা একজন জিন এবং আমি একটা পড়ি। আমি তখন বললাম, রূপালী, দেখো, তুমি যেটা করছো এটা ঠিক না। এটা আসলে খুবই খারাপ একটা বিষয়। আমি তোমাকে পছন্দ করি, ঠিক আছে, কিন্তু তাই বলে আমি কারি সাহেবের মানসম্মান নষ্ট করতে পারি না। তিনি আমাকে বেশ আদর করেন, আমাকে বেশ সমীহ করেন, পাশাপাশি তিনি আমাকে এখানে আশ্রয় দিয়েছেন। আমি তার বিরুদ্ধে যেতে পারি না। তারপর রূপালী আমাকে আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট রেখে চুমু খেলো। আমি জানি না ওই ঠোঁটের মধ্যে কি এমন মধু আছে, কি এমন মায়া আছে। আমি সেই সময় গলে গেলাম। আমার গলাটা উচিত হয়নি, তবে ওই যে কথাই আছে না, মেয়ে মানুষের পাল্লায় পড়লে সে তো একটা মেয়ে পড়ি, এবং তার এত সুন্দর মিষ্টি ঠোঁট যখন আমার ঠোঁটের সঙ্গে স্পর্শ করলো এবং আমাকে যখন ও ওই অবস্থায় উড়ন্ত অবস্থায় জড়িয়ে ধরলো, তখন আমি যেন নিজেকে সামলাতে পারিনি। ও তখন আমাকে বলল, কি আমাকে ভালোবাসবে না বলো? আমি কি দেখতে এতই খারাপ? আমি বললাম, না, ঠিক বিষয়টা তা না। ও তখন বললো, তাহলে বলো আমাকে ভালোবাসি। আমার কি হলো আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কারি সাহেবকে নিয়ে আমার ভয়। ও তখন বলল, কোনো ভয় নেই, তুমি আমাকে ভালোবাসো, সেটাই আমার জন্য যথেষ্ট। ও তখন খুব সুন্দর একটা হিজাব পরেছিল, সাদা রঙের। ওর সাদা ঘোড়ার সঙ্গে ওকে দেখতে খুব মায়াবী লাগছিল। ও আমাকে উড়ন্ত অবস্থায় নিয়ে গেল সেই জায়গাটায় যেখানে আমরা প্রথম দিন বসেছিলাম। রাতের অন্ধকার। ও আমাকে তখন বলল, দেখো তো, জায়গাটা সুন্দর লাগছে না? আমি বললাম, খুব সুন্দর। ও তখন বললো, খুব সুন্দর তো আগেও ছিল, এখন একটু স্পেশাল লাগছে না? আমি বললাম যে স্পেশাল তো লাগছেই। ও তখন বললো, ধুর ছাতা, কাকে কি বলছি, আমার দিকে তাকাও। তুমি ভয় পেয়ে আছো কিসের জন্য বলো তো? তারপর ও আমার কাঁধে মাথা রেখে বলল, দেখো, তুমি ভয় পেও না, আমি আব্বা হুজুরকে মানিয়ে নিব। আর তাছাড়া তুমি তো খুব ভালো ছাত্র, তুমি আব্বা হুজুরের খুব পছন্দের একজন পাত্র। সে তো আব্বা হুজুর তোমাকে না করবেন না। তুমি দয়া করে আমাদের এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করো না। দেখো আমার দিকে তাকিয়ে, এত সুন্দর তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার দিকে তাকিয়ে আছি, আমি তোমাকে ভালোবাসছি, এতে কি তোমার হচ্ছে না? ও তখন আমাকে বলল যে, এরকম ভাবে করো না, তাকাও আমার দিকে। আমি ওর দিকে তাকালাম। ও তখন তার ঠোঁট বাড়িয়ে আবার আমার ঠোঁট স্পর্শ করলো। তারপর আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, আমি ভয় পাচ্ছি না। তারপর ও আমার সঙ্গে গল্প করতে লাগলো এবং গল্প করতে করতে অনেকটা সময় পার হলো। তারপর ও আমার কাঁধের উপর মাথা রেখে, আমার কোলের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়লো। ওর ঘুমন্ত চেহারা দেখতে এত সুন্দর, যেন মনে হচ্ছিল রাজ্যের সৌন্দর্য তার মুখের উপর এসে ভর করেছে। আমি ওদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এবং ওর চুলে হাত বোলাতে লাগলাম। এত সুন্দর রোমান্টিক মুহূর্ত যে আমি পার করবো আমি ভাবতে পারিনি। সেদিনকে আমি ওকে বাড়িতে দিয়ে আমি চলে গেলাম আমার জগতে। আমাকে একটা ঘোড়া দিয়েছিল কারি সাহেব এবং বলেছিলেন, এই ঘোড়ার উপর চড়ে বসলেই তোমাকে ও মাদ্রাসায় নামিয়ে দিবে আর এখানে নিয়ে আসবে, আর কোথাও নিয়ে যাবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। কারি সাহেব আমাকে প্রশ্ন করতে নিষেধ করেছিলেন। তিনি যে একজন জিন, তার পরের দিন সন্ধ্যার দিকে যখন তার ক্লাসে আমি বসলাম, তখন তাকে দেখে কেন যেন আমার ভয় লাগছিল। আর পাশাপাশি তার ছেলেগুলো যারা এখানে পড়তো, অলরেডি দুজন হাফিজ এখান থেকে বেরিয়ে গিয়েছে, তারা মাওলানা পড়ছে, আর পাশাপাশি আর যে তিনজন ছিল তারা হাফিজি পড়ছিল। ওই তিনজনকে আমি তালিম দিয়েছি, কারণ আমি ভালো পারতাম পড়া। তো ওই দিনকে আমাকে হুজুর বলেছিলেন যে, তোমরা তো চলে যাবে কিছুদিন পর, তো আমাদের ছাত্রদেরকে কিছু শিখিয়ে যাও। তো আমাকে সেই রাতে কারি সাহেব এই কথাগুলো বলতে বললেন। তো আমি সকলকে বললাম, আমার গলা কাঁপছিল তখন। তো কারি সাহেব তখন বললেন যে, কি হয়েছে, তোমার গলা তো কখনো কাঁপে না, এরকমটা তো কখনো হয় না। কারি সাহেব তো কিছু একটা বুঝতে পেরেছিলেন, আমি জানি না কিসের জন্য। তিনি ওদিনকে যাওয়ার সময় আমাকে প্রশ্ন করলেন, আমার তো পড়া শেষ, এখানে আর কোনো কাজ নেই। কারি সাহেব আমাকে বললেন যে, তুমি কি কিছু টের পেয়েছ? আমি বললাম যে, কি টের পাবো? তখন তিনি বললেন যে, না, তুমি এই যে প্রশ্ন করো না, আমি তোমাকে প্রশ্ন করতে নিষেধ করেছি, পাশাপাশি কি তুমি কিছু টের পেয়েছো, বা আমাকে দেখে তো তুমি কখনো এরকম করো না। উনি বেশ জ্ঞানী ছিলেন। আমি তখন বললাম, হুজুর, আসলে আমি জানি না। তখন তিনি বললেন যে, তুমি আজকে হাফিজ হয়ে গিয়েছো, আমি তোমাকে হাফিজ করতে পেরেছি, এই জন্য আমি বেশ আনন্দিত। সেজন্য তোমাকে একটা সত্য কথা বলতে চাই, তুমি বড়ও হয়েছো, 20-21 বছর বয়স হয়েছে তোমার, নাবালক থেকে সাবালক হয়েছ। আসলে সত্যি কথা বলতে, আমি একজন জিন, এটা কি তুমি জানো? আমি বললাম, না হুজুর,
আমি জানি না, তবে আজকে জানতে পারলাম এবং আমি আন্দাজ করতাম যে আপনি একজন জিন, কিন্তু আপনি যে প্রশ্ন করতে নিষেধ করেছেন সেজন্য কখনো প্রশ্ন করতাম না। তখন সে বলল, তুমি জানলে কিভাবে যে আমি একজন জিন? আমি বললাম যে আমি আন্দাজ থেকেই জেনেছি। কারি সাহেব খুব জ্ঞানী ছিলেন, তিনি আবার বললেন, সত্যি করে বলো। আমি তখন বললাম, আসলে আমাকে রূপালী এই কথা বলেছে যে আপনারা জিন। তারপর কারি সাহেব বললেন, ঠিক আছে, রূপালী বলেছে আজকে আমি তোমাকে বলে দিতাম। রূপালী কখন বলেছে? আমি বললাম, গতকালকে বলেছে ও। আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন সে আমাকে বলেছে। আসলে মূলত আমি ওকে প্রশ্ন করেছিলাম আর কি। প্রশ্ন করেছিলাম এমনভাবে যে তোমাদের সব কিছু এরকম কেন? ও মুখ ফুসকে বলে ফেলেছে। তখন কারি সাহেব বললেন, ঠিক আছে, যাই হোক, তুমি আমাদেরকে তো সঠিকভাবে মেনে নিয়েছো, তাই না? জিন বলে তো তোমার কোনো আপত্তি নেই, তাই না? আমি বললাম যে আসলে হুজুর, আমি সত্যি বেশ আনন্দিত যে আজকে আমি হাফেজ হতে পেরেছি। আর তাছাড়া আপনি বিগত 4-5 বছরে আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছেন, আদর যত্ন করেছেন, মানুষেরা কখনো করেনি। আমার ভাই বোনেরা, মানে আমার চাচাতো ভাই বোনেরা, পাশাপাশি চাচারা, মামারা, খালারা কেউ কোনো কিছু করেনি আমার জন্য, এমনকি আমার কখনো খোঁজও নেননি। সেই ক্ষেত্রে ওনারা থেকে আপনারা আমার থেকে হাজার গুণ ভালো। আপনারা জিন হন বা যাই হন, আল্লাহর মাকলুকাত তো, সে তো আপনাদের প্রতি আমার সম্মান আজীবন থাকবে। আপনাদেরকে সবসময় আমি সম্মান করব। কারি সাহেব তখন বললেন যে আমি জানি তুমি খুব ভালো ছেলে, ভালো ছাত্র, ভালো জায়গায় যাও, তা তুমি মাওলানা কথা থেকে করবে ভেবেছ? তা আমি তখন বললাম যে আপনি যেটা ভালো মনে করেন সেটাই। তারপর আর কি, কারি সাহেব তিনি আমাকে শহরের একটি মাদ্রাসায় ভর্তি করে দিলেন। সেই মাদ্রাসাটা বেশ বড় এবং ভালো একটি মাদ্রাসা। তিনি আমার ওইখান থেকে খরচ বহন করতেন এবং তিনি তখন পর্যন্ত জানতেন না যে তার মেয়ে রূপালীর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক আছে বা প্রেম আছে। তারপর ওইখান থেকে আমি মাওলানা করতে গেলাম। মাওলানা করতে করতে আমার সময় কাটলো মাঝখানে বেশ কয়েক বছর। এই কয়েক বছরের মধ্যে আমার রূপালীর সঙ্গে বেশ ভালো আকারের প্রেম ছিল, খুব ঘন প্রেম যেটাকে বলে আর কি। আমি জানি এটা করাটা ঠিক হয়নি ওই সময়টাতে। আমি তার জন্য খুবই লজ্জিত এবং খুব অনুতপ্ত। আমি সবসময় রূপালীকে বলতাম, কারি সাহেব যদি বিষয়টা জানতে পারে অথবা বুঝতে পারে তাহলে হয়তো আমার মান সম্মান থাকবে না, আমি তাকে মুখ দেখাতে পারবো না এবং তার প্রতি আমার এই বিষয়টা অন্যায় করা হবে, যা কিনা আমি কখনো করতে চাই না। আমাকে সবসময় রূপালী বোঝাতো, তুমি এরকম করে কেন ভাবো, উল্টো করে তো ভাবতে পারো, তাই না? আমার বুদ্ধিমত্তা, আমার কণ্ঠ এবং তিলাওয়াত করা, পাশাপাশি আমি হাফেজি করার পর থেকেই আমি ছোটোখাটো মাহফিল করতাম। মাওলানা পড়াকালীন সময় আমি মাহফিল করতাম, মুফতি মাওলানা সমস্ত কিছু করার টাইমেও আমি অনেক কিছু করতাম। তো ওই অবস্থায় সকলে আমাকে বেশ আদর করত এবং আমার বক্তৃতা শুনে, আমার বক্তব্য শুনে সকলে বেশ খুশি হতেন আমার মাহফিল করা শুনে। তো এরকমই এক রাতের বেলার ঘটনা। আমি এক জায়গায় অনুষ্ঠান শেষ করে আমি বাড়িতে ফিরছি, তো রূপালী তখন আমার সঙ্গে ছিল। তো ওই দিনকে হুজুর আমাকে দেখে ফেলে। রূপালীর সঙ্গে দেখে ফেলার পরে উনি তখন ইনস্ট্যান্ট কিছু বলেনি। আমি হুজুরকে দেখেছি, আমি হুজুরকে দেখে তার কাছে যাওয়ার আগেই তিনি এখান থেকে গায়েব হয়ে গিয়েছে। রূপালী যে আমার সঙ্গে আছে এটা হুজুর কয়েক দফা লক্ষ্য করেছে। তো ওই দিনকে আমি তার মুখোমুখি হয়ে যাই। তো এর 3 দিন পরে হুজুর আমাকে তার বাড়িতে ডাকেন, আমি সেখানে যাই। যার পর সে আমাকে বলে, আমি খুব ভয় পেয়েছিলাম যে হুজুর আমাকে কি না কি বলে, রূপালীকে এরকম ঘনিষ্ঠ অবস্থায় আমার পাশে দেখে ফেলেছে, তিনি কি না কি বলে আমি জানি না। তবে তখন সেখানে খুব ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি। তিনি আমাকে বললেন যে তোমাকে আমি দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, তুমি কি রূপালীকে পছন্দ করো? আমি তখন মিথ্যা কথা না বলে বললাম, জি হুজুর, আমি রূপালীকে পছন্দ করি, অনেক আগে থেকেই। তখন সে আমাকে বলল, এই কথা আমাকে আগে কেন জানাওনি? আমি বললাম, হুজুর আমি ভয়ে কিছু বলতে পারিনি। আপনি আমাকে খাবার দিয়েছেন, আমাকে পড়াশোনা করিয়েছেন, আর আমি আপনাকে এই কথাটা কিভাবে বলতে পারি? এটা কখনোই সম্ভব না। আমি মরে গেলেও এই কথা আপনাকে বলবো না, আগে বলতাম না, আপনি জিজ্ঞেস করেছেন সেই বিদায় আমি বলেছি। হুজুর তখন আমাকে বললেন, দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি কি রূপালীকে বিয়ে করবে? আমি বললাম, হুজুর, আপনি যদি আমাকে বলেন বিয়ে করতে তাহলে আমি করব, তা না হলে আমি রূপালীর দিকে ফিরেও তাকাবো না। সে তখন বলল, কেন, তুমি রূপালীকে পছন্দ করো তাহলে ফিরে তাকাবে না কেন? আমি বললাম, শুধুমাত্র আপনি বললে, তাছাড়া না। তখন সে বলল, সত্যি তুমি একজন সৎ এবং ভালো মানুষ, আমার তোমাকে সেই সময় থেকে খুব পছন্দ এবং আমি অনেক আগে থেকেই চেয়েছিলাম যে আমার ছোট মেয়ের জামাই আমি তোমাকেই করব। কিন্তু তোমরা যেহেতু এক অন্যকে পছন্দ করো, সেহেতু আমার এই কাজটা করা আরো সহজ হয়ে গিয়েছে। সেহেতু আমি চাই যে তুমি রূপালীকে বিয়ে করো এবং সেটা আজকেই। আমি তখন বললাম, জি আচ্ছা, আপনি যেটা বলবেন সেটাই হবে। রূপালীকে তখন ওই বিষয়টা জানানো হয়নি।
রূপালী যখন শুনলো যে আমার বিয়ে, কিন্তু কার সঙ্গে বিয়ে সেটা সে জানে না, সে ওদিনকে এসে আমাকে বললো, তুমি বিয়ে করছো মানে? তোমাকে আমি মেরে ফেলবো একদম। আমি তখন বললাম যে বিয়ে করলে ক্ষতি কি, আমি বিয়ে করছি, সমস্যা কি? ও তখন আমাকে মানে মেরেই ফেলবে একটা অবস্থা, বুকের মধ্যে সে হাত দিয়ে পেটাচ্ছে, এটা করছে, তো আমাকে মেরে ফেলবে প্রায় এই অবস্থা। তো ওই মুহূর্তে ওর যে সব থেকে ছোট ভাই ছিল তখন এসে বলল, আপা তোর তো বিয়ে ভাইয়ার সঙ্গে, তাহলে তুই ওকে মারছিস কিসের জন্য? তখন ও আমাকে বলল, ফাজিল দুষ্টু, তুই এতক্ষণ আমার সঙ্গে ফাজলামি করতেছিলি, আমার সঙ্গে বিয়ে আব্বা কি বলেছে? তখন আমি বললাম, আব্বা এটা বলেছে। আমি বললাম কি যে কেন, তুমি কি ভেবেছিলাম অন্য কাউকে বিয়ে করব? তো রূপালী সত্যি তখন আমাকে জড়িয়ে ধরলো এবং জড়িয়ে ধরে আমাকে ইচ্ছা মতো চুমু খাইতে লাগলো। এরকম চুমু এটাকে আমি কখনো খাইনি ও আমাকে। তো যাই হোক, ওই অবস্থায় ওদিনকে রাত্রে আমাকে ওদের ওদের যে জুব্বা ছিল, বিয়ের জুব্বা, সেই বিয়ের জুব্বা পরানো হলো। ওদের যে সুন্দর পোশাক আশাক, আপনারা দেখলে খুব অবাক হবেন যে পোশাক আশাকগুলো ওরা পরে। তো ওই অবস্থায় তখন আমাকে রূপালীর সঙ্গে ওই রাতেই বিয়ে পড়ানো হলো। বিয়ে আমার শ্বশুরমশাই নিজেই পড়ালেন আর কি, তিনি কাজী থেকে আমার সেই হুজুর তিনি সেখানে উপস্থিত ছিলেন। এবং আমার মধ্যে একটা বিষয় সবসময় কাজ করতো যে আমি সবসময় সৎ থাকবো এবং কাউকে কখনো ঠকাবো না, এই বিষয় নিয়ে আমার বেশ চিন্তা অনেক আগে থেকেই। হুজুর বিষয়টা জানতেন, এমনকি কারি সাহেব বিষয়টাও জানতেন। তো আমাদেরকে ওই রাতের বেলা বিয়ে দেওয়া হলো। বেশ কিছু আমাদের মাদ্রাসার হুজুর উপস্থিত ছিলেন যাদের কাছে আমি পড়েছি। তো ওনারা সকলেই জানতেন যে এই মাদ্রাসাটা জিনেদের দ্বারা চলে আর কি, এবং বেশ কিছু জিন ছিল যারা কিনা হুজুর ছিল ওখানে পড়াতো, এটা আমি আগে জানতাম না। ওই দিনকে বিয়ের দিনে আমি জানতে পারলাম যে তারা আসলে জিন ছিল। তো ওই অবস্থায় আমার রাতেরবেলা বিয়ে হলো এবং আমাদেরকে বাসর ঘরে পাঠানো হলো। তো বাসর ঘরে যাওয়ার পর এই আমাদের সুন্দর মতো বাসর হলো। এরপর থেকে আমি তো ওইখানেই থাকি, আসলে আমার ঠিকানা ছিল না কোথাও কোথাও যাওয়ার আর কি। তারপর থেকে অনেক বছর গড়াতে থাকে, অনেক সময় যায় এবং আমি স্টুডেন্ট লাইফ থেকেই বক্তৃতা দিতাম, আমি খুব ভালো বক্তা ছিলাম। তো তারপর থেকে তো আমি লেখার পাশাপাশি এগুলো করেই যাচ্ছি। আমার মাওলানা শেষ হলো, মুফতি শেষ হলো, পাশাপাশি আরও পড়াশোনা করছি, এখন আমি পড়াশোনার মধ্যেই আছি। তো ওই এক পর্যায়ে আমি জানি না যে আমি কি ভালো কাজ করেছিলাম যে সেদিনকে আমাকে ওইখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে আমার কারি সাহেবের সঙ্গে দেখা হয়েছিল, যে কিনা আমার জীবনটাকে এরকমভাবে পাল্টে দিবেন বলে কখনো ভাবতে পারি নাই। আমি কোনো আন্দাজই করি নাই যে তার সঙ্গে আমার দেখা হবে, সে আমাকে এরকমভাবে আদর যত্ন করবে, তার এত সুন্দর মেয়েকে আমি বিয়ে করতে পারবো। রূপালী যে কিনা আমার জীবনের সব থেকে অন্যরকম অংশ, সে আমাকে এত পরিমাণ ভালোবাসবে এবং তার সঙ্গে আমি সংসার করব। আশা করি আমাদের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরা সবসময় সুখে শান্তিতে ভালো থাকতে পারি এবং এরকমভাবেই থাকতে পারি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কণ্ঠে আপনাদের প্রিয় হোস্ট আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম এবং আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ শুনেছেন, সেজন্য আপনাদের সবাইকে অভিনন্দন। সেই সঙ্গে আপনারা যদি আমাদের এই চ্যানেলের ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকেন, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করে আমাদের সরাসরি ফেসবুক পেজে চলে যান এবং সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।